আপনাদের আজকে তো যেহেতু ফার্স্ট ক্লাস, তো আপনাদের নলেজ কতটুকু আছে বা কি জানেন সে সম্পর্কে একটা কোশ্চেন করি। সো কম্পিউটার বিষয়টা কি, কম্পিউটার জিনিসটা কি? একটা মেশিন, এটা তো বলতে পারতেন স্যার, একটা মেশিন। আচ্ছা, একটা মেশিন, সেই মেশিনটা কি কাজ করে? ডাটা সংগ্রহ করে, কম্পিউট করে, তাই না? কম্পিউটার তো কম্পিউট করছে। কম্পিউট করা মানে হচ্ছে ক্যালকুলেট করা। তাহলে কম্পিউটার কি? কম্পিউটার হচ্ছে একটা অ্যাডভান্সড ইলেকট্রনিক ডিভাইস। সিম্পল না, কিন্তু একটা অ্যাডভান্সড ইলেকট্রনিক ডিভাইস যেটা কি করছে, যেটা আমাদের কমপ্লেক্স ক্যালকুলেশনকে কম্পিউট করছে। কমপ্লেক্স ক্যালকুলেশন কি? আপনি সিম্পল ক্যালকুলেশন কেউ করতে পারবে, মানে যে মেশিনটা কমপ্লেক্স জিনিসকে ক্যালকুলেট করতে পারে সেটা সিম্পল কেউ পারবে না। আচ্ছা, একটা সিম্পল কম্পিউটার কম্পিউট, কিন্তু হ্যাঁ কম্পিউটার না, কম্পিউট থেকে কম্পিউটার এসেছে। একটা সিম্পল কম্পিউটারের এক্সাম্পল হচ্ছে মনে করেন যে ক্যালকুলেটর, নরমাল যে ক্যালকুলেটর আপনারা ইউজ করেন, নট সাইন্টিফিক। নরমাল ক্যালকুলেটরের কাজ কি দেখেন, আমাদের এই সংজ্ঞার সাথে কিন্তু মিলে যায়। মানে কম্পিউটার মানে হচ্ছে ক্যালকুলেট করা। তো ক্যালকুলেট মানে কি? হিসাব নিকাশ করে, আপনি যোগ করে দিবে, বিয়োগ করে দিবে, এই ধরনের কাজগুলি করবে। তাহলে এই সিম্পল, এটা কিন্তু সিম্পল টাস্ক দ্যাট ম্যাচ উইথ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পিউটার। কম্পিউটারের চরিত্রের চারটি বৈশিষ্ট্যের সাথে মিলে, কিন্তু এটা একটা সিম্পল ডিভাইস। এন্ড কম্পিউটার হচ্ছে একটা অ্যাডভান্সড ইলেকট্রনিক ডিভাইস যেটা কি করছে, আপনাকে ইনপুট আপনার থেকে নিচ্ছে, ঠিক আছে, ওইটাকে প্রসেস করছে এবং আউটপুট শো করছে আপনাকে। তাহলে কম্পিউটারের সংজ্ঞায়িত যখন করবেন, it takes input from the user, calculates the data, যেটা ইনপুট করছে ওই ডেটাটাকে ক্যালকুলেট করছে। কিসের উপরে বেস করে ক্যালকুলেট করছে? যে লজিকটা আমরা দিয়ে দিচ্ছি। যেমন আমি যদি বলি যে দুইটা নাম্বার দিয়ে যোগ করো, তাহলে অবশ্যই সে ভাগ করে আমাকে রেজাল্ট দিবে না, সে যোগ করে দিবে। তার মানে ক্যালকুলেট করছে আপনার ইনস্ট্রাকশনের উপরে, আপনি যেরকম ইনস্ট্রাকশন দিচ্ছেন, এন্ড গিভস দ্য আউটপুট, এবং আপনাকে রেজাল্ট দিচ্ছে। এবং ওয়ান মোর বেনিফিট ইজ টু স্টোর দ্য রেজাল্ট এন্ড স্টোর দ্য টোটাল প্রসেস। দ্যাট মিন্স আপনি যে ইনপুট দিচ্ছেন ওটাকেও স্টোর করে রাখতে পারে। যে প্রসেসটা হচ্ছে এটা তো সব সময় হচ্ছে, ওটা তো প্রসেসরের কাজই। কারণ প্রোগ্রামের মধ্যে ক্যালকুলেটর যখন আপনি যোগ করবেন, মানে নাম্বার নিয়ে কাজ করবেন, তখন তো আপনি ক্যালকুলেটর ওপেন করবেন। আপনি তো তখন নিশ্চয়ই মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবেন না। জি, চাইলে আপনি এক্সেল ওপেন করতে পারেন, কারণ এক্সেল ইজ ওয়ান কাইন্ড অফ লার্জ ক্যালকুলেটর। কারণ এক্সেলের মধ্যে যে কোনো কিছু নিয়ে ক্যালকুলেশন করা যেতে পারে ইউজিং দ্য ফর্মুলাস। তাহলে আমরা সহজ বুঝলাম যে এটা আমাদের থেকে ইনপুট নিবে। This the input. ইনপুট গুলি কি হতে পারে? বিভিন্ন নাম্বার হতে পারে, আপনার নাম্বার হতে পারে, তারপরে হচ্ছে টেক্সট হতে পারে, তারপরে হচ্ছে ইমেজ হতে পারে, হ্যাঁ এটসেট্রা, ভিডিও এটসেট্রা, যা যা হতে পারে, বিভিন্ন কিছু ইনপুট আকারে নিচ্ছে। তারপরে সেকেন্ড প্রসেস, সেকেন্ডটা এই হচ্ছে স্টেপ হচ্ছে প্রসেস করছে, ইনপুটটাকে প্রসেস করছে। আপনাকে তো আপনার কাছে ইনপুট আছে, কিছু নাম্বার, কিছু টেক্সট আছে, আপনি ওইটাকে অন্য কিছু করতে যাচ্ছেন। আপনি একটা ইমেজকে এক্সট্রাক্ট করে মনে করেন আরো পরিষ্কার করতে যাচ্ছেন, ঠিক আছে? ইমেজের মধ্যে থেকে আপনি যে স্পটস গুলো আছে ওগুলোকে রিমুভ করতে যাচ্ছেন। তার মানে আমি কি করছি, এই ইমেজটাকে পাস করছি একটা প্রসেসের মধ্যে দিয়ে। প্রসেসটা কি? প্রসেস ইজ সাম কম্পিউটার প্রোগ্রামস। প্রসেস ইজ সাম কম্পিউটার প্রোগ্রামস। তার মানে আমরা মনে করেন যে ইমেজকে কারেকশন করে এরকম কোন একটা চালালাম, যেমন ফটোশপ, অথবা অনেক এখন ছোট ছোট টুলস আছে যেগুলো ইমেজকে নিয়ে কাজ করে। ওইটার মধ্যে আপনি ইমেজ পাস করলেন, দিয়ে আপনি বাটনে ক্লিক করলেন যে এরকম হও, দেন আপনার এটা প্রসেস করতে থাকলো ব্যাকগ্রাউন্ডে, এন্ড ফাইনালি আপনাকে একটা রেজাল্ট দিল, দ্যাট ইজ দ্য আউটপুট। And you can store the output, store or save for further use. কেন আমরা store বা save করব? কারণ পরবর্তীতে যেন আবার ব্যবহার করতে চাই। এই যে ইমেজটাকে পরিষ্কার করলাম, অথবা কিছু নাম্বার ছিল, হ্যাঁ অনেক জটিল ক্যালকুলেশন এটা নিয়ে করেছি, মনে করেন যোগ বিয়োগ গুণ ভাগ এই ধরনের সহজ অপারেটরগুলো ইউজ করে অনেক ক্যালকুলেশন করছি। করার পরে যে রেজাল্টটা পাইছি
সেই রেজাল্টটা তো আমার স্টোর করে রাখা দরকার, না হলে আবার পরবর্তীতে যখন দেখতে যাব তখন আবার ক্যালকুলেশন করতে হবে। দ্যাটস ওয়াই আউটপুট আমরা স্টোর অথবা সেভ করে রাখার সুযোগও পাচ্ছি, ঠিক আছে, ইন মেমোরি। আচ্ছা, তাহলে মেমোরির কথা যখন আসলো ভাই একটু যে স্পিড বাড়াই দিতে বলে ঠান্ডা লাগছে, বুঝছেন? কম্পিউটার যে তৈরি হয় এটার ভিতরে থাকে কি হার্ডওয়্যার সফটওয়্যার, একদম বাড়ায় দাও। কম্পিউটার ভিতরে কি থাকে? সাম হার্ডওয়্যার আর সাম ইলেকট্রনিক ডিভাইস। তো মানে হার্ডওয়্যার গুলি কি, আপনি তাকে হার্ডওয়্যার বলবেন যেটা আপনি চোখে দেখতে পাচ্ছেন বা হাত দিয়ে ধরতে পারছেন দেখতে পাচ্ছেন। আর সফটওয়্যার গুলি কি, যেটা আপনাকে কোনো একটা টাস্ক সলভ করে দিচ্ছে ঠিকই, কিন্তু আপনি ওটাকে দেখতে পাচ্ছেন না ভিজুয়ালি। তো হার্ডওয়্যার যে কাজ করে সফটওয়্যার কিন্তু সেম ধরনের কাজও করতে পারে। মনে করেন যে হার্ডওয়্যার টুলস এর মাধ্যমে আপনার একটা মডেম, যেটা কি করে ইন্টারনেট কানেকশন দেয়। মডেম একটা ডিভাইস যার সাথে কি করে টেলিফোন লাইন লাগিয়ে দিলে আপনার কম্পিউটার ইন্টারনেট চলে আসবে, এরকম একটা ডিভাইস। তো এই ডিভাইসটা একটা হার্ডওয়্যার হতে পারে যেটা আপনি ধরতে পারছেন, আবার এরকম একটা সফটওয়্যার হতে পারে। মনে করেন ফায়ারওয়াল কি করে ইন্টারনেট থেকে আপনার কম্পিউটারে একটা ব্যারিয়ার তৈরি করে। ফায়ারওয়াল মানে একটা ওয়াল যেটা আগুনের মানে দাঁড়াচ্ছে তাই। তো ব্যাপারটা কি, ওইটা আর কিছু না, ওটা একটা ডিভাইস যেটা একদিক থেকে আপনি ইন্টারনেট ঢুকায় আপনার কম্পিউটার বা আপনার টোটাল নেটওয়ার্ক ইউজ করবেন। মানে একটা কম্পিউটারও যা নেটওয়ার্কের ক্ষেত্রে তাই। মনে করেন যে এইটা ক্লাউডকে সাধারণত এরকম যে ঢেউ খেলানো হিসাবে এরকম ভাবে দেখানো হয়, দ্য সিম্বল অফ ক্লাউড। ক্লাউড থেকে মনে করেন আপনার এখানে আপনার এইটা হচ্ছে আপনার পুরো নেটওয়ার্ক। এখানে মনে করেন সামহাও অনেক কম্পিউটার আছে। তো আপনার কানেকশন তো ইন্টারনেট থেকে একটা কানেকশন নিচ্ছেন, দেন এই একটা কানেকশন কিন্তু আপনি আপনাদের ডিস্ট্রিবিউট করে দিচ্ছেন। এই কানেকশনটা নিয়ে এইখানে একটা ফায়ারওয়াল একটা ডিভাইস অথবা একটা সফটওয়্যার হতে পারে। ক্লাউড থেকে ইন্টারনেটে এসে আমরা এই সিকিউরিটি ডিভাইসের মধ্যে নেই, সিকিউরিটি ডিভাইস থেকে আবার বের হয়ে এসে আমার নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়। মনে করেন এখানে আরেকটা ডিভাইস আছে সার্ভার, এই সার্ভারে কানেক্ট হচ্ছে, দেন সার্ভার থেকে সবগুলি পিসিতে কানেকশন চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা একটা নেটওয়ার্কের কনসেপ্টে চলে আসছে। তাহলে কি হচ্ছে, আমরা সিকিউরিটির জন্য যে ফায়ারওয়াল ইউজ করি, এটা আপনাদের দেখবেন যে মাইক্রোসফট উইন্ডোজ আপনারা তো কম বেশি দেখেছেনই। মাইক্রোসফট উইন্ডোজ এর মধ্যে একটা বিল্ট ইন ফায়ারওয়াল দেওয়া আছে, দ্যাট ইজ আ সফটওয়্যার ফায়ারওয়াল। তার মানে এই হার্ডওয়্যার এটা একটা ডিভাইসের মতো, একটা বাক্স যন্ত্রের মতো, যেটা যে কাজ করে ওই সফটওয়্যারটাও সেই কাজই করে দিতে পারে। অথবা মনে করেন যে আপনারা মিডিয়া প্লেয়ার কমন দেখেন, যে গান শুনেন, ভিডিও দেখেন, মিডিয়া প্লেয়ারের মধ্যে ইকুয়ালাইজার আছে। এই ইকুয়ালাইজার অথবা মিডিয়া প্লেয়ারের মধ্যে যে মিউজিক বাজছে, বেস টাইপের, এগুলি কম বেশি করতে পারছেন। এটা কিন্তু হার্ডওয়্যার ডিভাইস দিয়েও করা যায়, আবার কোনো সফটওয়্যার কিন্তু সেই কাজটাই করছে। আপনি একটা MP3 সং প্লে করলেন একটা সিডি থেকে, ওইটার আপনি বেস বাড়াচ্ছেন, ওইটার ভলিউম বাড়াচ্ছেন, ওইখানে দেখা যাচ্ছে যে একটু স্ক্রল করে উপর নিচে ওখানে যে ছবির মতো বাটনগুলি আছে ওইগুলিতে ক্লিক করলেও কাজ করে। আবার আদার হ্যান্ড আপনি একটা MP3 প্লেয়ারের মধ্যেও যদি সিডিটাকে প্লে করেন বা MP3 ফাইলটাকে প্লে করেন, ওইখানে হার্ডওয়্যার ডিভাইসের মধ্যে থেকে আপনি করতে পারছেন। তো বেশ কিছু এক্সাম্পল থেকে আমরা বুঝতে পারলাম যে বিভিন্ন ফাংশনের কাজ করানোর জন্য আমরা যেমন হার্ডওয়্যার ইউজ করতে পারি, সেরকম সফটওয়্যার ইউজ করতে পারি, বাট ইট নট অল কেস। মনে করেন আপনার এখন একটা মনিটর দরকার, তো মনিটরের কাজটা কি আপনি সফটওয়্যার দিয়ে করতে পারছেন না, দেন আপনার তো মনিটরই লাগছে যে যেটার মধ্যেই হতে পারে মনিটরটা এরকম দেখতে, হতে পারে সিআরটি মনিটর, যে বড় পেটালা মনিটর সিআরটি বলে, হ্যাঁ, হতে পারে এলইডি বা এলসিডি মনিটর, হতে পারে যে এরকম ডিসপ্লেই নাই, যে প্রজেক্টর থেকে ফোকাস হয় না, যেগুলো সায়েন্স ফিকশন গুলি মুভিতে দেখেন, ওটা আর কিছুই না, ওটা প্রজেক্টর থেকে ফোকাস করা হয়। প্রজেক্টর থেকে ফোকাস হচ্ছে, এটা আমরা নরমাল প্রজেক্টরের ফোকাসটাকে দেওয়ালে পরে আমরা একটু 2D ডাইমেনশনে দেখতে পাই, মানে লেন্থ আছে, হাইট আছে, হ্যালো 2D,
যখন ওটাকে 3D তে হবে, যখন যে আপনারা আমাকে দেখছেন, তাহলে আমাকে কি লেফট হাইট ছাড়াও আমার এই যে তিন সাইড দেখতে পাচ্ছেন, এক সাইড, এই দুই সাইড, আর একটা হচ্ছে যে এই সাইডে কতটুকু এক্স ওয়াই জেড তিন অ্যাক্সিস দেখতে পাচ্ছেন। দিস ইজ কল্ড দ্য 3D। তাহলে আপনার সামনে এমন প্রজেক্টর আছে যে প্রজেক্টরগুলিকে অ্যাভেলেবল নাও, তো ওই প্রজেক্টরগুলিকে যখন আপনি ফোকাস করবেন তখন তো 3D ফরম্যাটে দেখাবে। মানে আপনি একটা গ্রাফ ডিসপ্লে করলেন অথবা একটা হিউম্যান ডিসপ্লে করলেন, ওটাকে 3D ফরম্যাটে দেখবে। আপনি দূর থেকে দেখলে মনে হবে যে একটা 3D যখন হচ্ছে তখন আপনি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই পাবেন। 3D কমন एग्जांपल হলো যে আপনি মনে করেন যে রুবিক্স কিউব, তো এটা কি আছে দেখেন যে এইটা হচ্ছে হাইট এন্ড উইডথ, তাই না? যখন এইটা হচ্ছে দিস ইজ 1D, এটা হচ্ছে মনে করেন যে উইডথ বা হাইট যেটা বলেন, এটা হচ্ছে উইডথ, এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে 2D, এটা হচ্ছে 1D বা শুধু D। আর 3D কখন হচ্ছে এইটার সাথে দিস ইজ 3D। তার মানে এইটা এই যে দেখেন এইটা হচ্ছে W, এটা হচ্ছে H, আর এই যে এটা হচ্ছে আপনার লেন্থ, উইডথ এবং ডায়াগোনাল। এটা ডায়াগোনাল হলো তিনটা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তিনটা ভ্যালু থাকছে। তো দিস ইজ দ্য 3D एग्जांपल। এই 3D ফরম্যাটেও আমরা দেখতে পাচ্ছি আর কি। তো যাই হোক, আমরা হার্ডওয়্যার আর সফটওয়্যার বেসিক পার্থক্যটা বুঝতে পারলাম। দুইটা সমন্বয়ে আমাদের কাজ হয়। কাজ যে শুধু হার্ডওয়্যার করে তা না, কাজ যে শুধু সফটওয়্যার করে তাও না। তার মানে টোটাল পারপাসটাকে সার্ভ করার জন্য আমাদের যেমন হার্ডওয়্যার দরকার অ্যাজ ওয়েল অ্যাজ সফটওয়্যারও দরকার। সফটওয়্যারটা কি করে? জি, বা সব ক্ষেত্রে না। মানে যেমন মনিটরও তো আমার দরকার হতে পারে, যেটা বললেন। হ্যাঁ, শুধু মনিটর দিয়ে আপনি কি করতে পারেন? মনিটর দিয়ে যে সিগন্যালটা পাচ্ছেন, আপনি ওই সিগন্যালটাও কিন্তু একটা সফটওয়্যারের মাধ্যমে জেনারেট হয়ে আসছে। আর মনিটরে একটা ইমেজ দেখবেন, একটা মুভি দেখবেন। মুভিটা কি বলেন তো? মুভিটা হচ্ছে ইমেজের কালেকশন। মানে প্রত্যেক সেকেন্ডের মধ্যে আপনি যদি 30টা করে পিকচার পাস করেন দ্রুত, মানে বইয়ের পাতা এইভাবে ধরে যদি উঠাই না আমরা, প্রত্যেক সেকেন্ডে যদি 30টা করে পাতা উঠাতে পারেন তাহলে ওটা একটা অ্যানিমেটেড মুভি হয়ে যায়। ঠিক আছে? তাহলে মুভি আর কিছু না, 30টা ফ্রেম, মানে আপনার ছবি তুললাম, আপনি যে নোট দিয়েছেন, আপনার এক সেকেন্ডে একটা ভিডিও করলাম, ওই ভিডিওটাকে যদি আমি ভাঙি তাহলে 30টা আলাদা আলাদা পিকচার পাবো, যে পিকচারটার মধ্যে আপনি একটু 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 করে করছেন। ওইটাকে কম্বাইন করলে এক সেকেন্ডের একটা ভিডিও হয়। যদি আরো হাই কোয়ালিটি ভিডিও করতে চাই তাহলে এটা 36, 40 পর্যন্ত যায় ফ্রেম বা সেকেন্ড। আমরা যখন এডিট করতে যাই কোন একটা ভিডিও, তখন দেখি আর কি যে আমি একটু একটু করে মুভ করতেছি। রাইট, ওইটাই একটা ফ্রেম দেখতে পাচ্ছেন। মানে আপনি এক সেকেন্ডের একটা ভিডিও, তাহলে আপনি 1 মিনিটের একটা ভিডিওতে কত ফ্রেম থাকতে পারে অন এন এভারেজ। এটা হচ্ছে এইটা 26 থেকে দেখা যাচ্ছে যে 40 পর্যন্ত ফ্রেম পার সেকেন্ড হয়ে থাকে। যত বেশি ফ্রেম হয় পিকচার কোয়ালিটিও ভালো হয় এবং অবশ্যই রেজোলিউশনটাও সাথে ভালো থাকতে হয়। রেজোলিউশন বিষয়টা তো আপনারা বোঝেনই। বলেন শুনি ডিসকাশন। ছবির কোয়ালিটিটাকে কিভাবে আপনি রেজোলিউশনে, মানে একটু টেকনিক্যাল ভাবে বলেন, সহজ ভাবে বা টেকনিক্যাল ভাবে। একটা পিকচার কি? একটা পিকচার হচ্ছে কালেকশন অফ কালার ডটস, বিভিন্ন কালারের ডট। তো কম্পিউটারে আমরা সাধারণত কম কালার যেটা হয় সেটাও 16 মিলিয়ন কালার হয়। 16 মিলিয়ন কালার কিভাবে হয়? 16 মিলিয়ন কালার হয় হচ্ছে মনে করেন আর এর ক্ষেত্রে ভ্যারিয়েশন হচ্ছে আমাদের বেসিক হচ্ছে তিনটা কালার, আর জি বি, রেড, গ্রিন, ব্লু। এই তিনটা কালারকে রেঞ্জ হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত ভ্যালু, এন্ড অল দ্য সেম। তো 0 থেকে 255 পর্যন্ত মানে কত? 256টা ভ্যালু, 0 একটা ভ্যালু, এভাবে আর 255 পর্যন্ত 255টা, মোট হচ্ছে 256টা ভ্যালু। তাহলে এই 256 ডিফারেন্ট কালার শেড আছে। আর এর ক্ষেত্রে 0 আর মানে একেবারেই লাল নাই, আর এর ভ্যালু 1 মানে আপনারা এইগুলিকে যখন দেখাবো তখন বুঝতে পারবেন আর কি যে আর এর ভ্যালু। কিন্তু আপাতত খেয়াল রাখেন যে তিনটা কালার মিলে দুনিয়ার যত কালার আছে সব তৈরি করা যায়। এই তিনটা কালার কম্বিনেশন, দিস থ্রি একটা মাস্টার কালার, রেড, গ্রিন, ব্লু। আর প্রিন্টিং এর ক্ষেত্রে, কাগজে প্রিন্টিং এর ক্ষেত্রে ওরা ইউজ করে, এটা আপনার এত বোঝা লাগবে না, যেটা এখন লিখছি
CMYK এটা হচ্ছে এটারও সেম রেঞ্জ 0 থেকে 255 করে চারটা। CMYK means সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, কে তে ব্ল্যাক। K for black, cyan, magenta, yellow, black. যখন আপনি প্রিন্টিং এ যাবেন, কাগজে প্রিন্ট হয়, প্রেসে প্রিন্ট হয়, এইগুলির ক্ষেত্রে এই কম্বিনেশনটা ইউজ করে। এখানেও প্রত্যেকটার ভ্যালু এটা, বাট ম্যাক্সিমাম কম্পিউটারের ক্ষেত্রে অথবা অন্যান্য ডিসপ্লের ক্ষেত্রে আমরা এই RGB কে নিয়ে কাজ করি। red, green and blue। এটাই বুঝি, এটা ওই একই বিষয় আর কি। ঠিক আছে, কনসেপ্ট একই। তাহলে এইখানে 16 মিলিয়ন কালার কিভাবে আসছে? তাহলে কম্বিনেশন কি? এখানে 0, এটা হতে পারে 1, এটা হতে পারে 0, একটা কম্বিনেশন গেল। তিনটাই 0, মানে কোনোটাই নাই, তাহলে হলো ব্ল্যাক, একদম ব্ল্যাক হয়ে যাবে। তিনটার ভ্যালু 255, তাহলে এটা হোয়াইট হয়ে যাবে। ঠিক আছে, তিনটা কালারই আপনি গাঢ়, সরি উল্টা বলেছি, তিনটাই 0 হলে হোয়াইট হয়ে যাবে, আর তিনটাই 255 দিলে ব্ল্যাক হয়ে যাবে। গাঢ় লাল, আপনি গাঢ় সবুজ এবং গাঢ় ব্লু একসাথে করলে ওটা ব্ল্যাক কালার হবে। যত কালারই আছে আমরা এই কালারগুলির রেঞ্জটাকে কম বেশি করে এটাকে অ্যারেঞ্জ করি। তাহলে এই তিনটা 256 কে গুণ করলে আপনার এইটা চলে আসবে ভ্যালু 16 মিলিয়ন প্লাস কালার চলে আসবে। তাহলে আলাদা আলাদা এতগুলি কম্বিনেশন হচ্ছে, তার মানে এতগুলি শেড আপনি কালার শেড পাচ্ছেন। আচ্ছা, আমরা যেটা বলছিলাম এইগুলি হয়তো কথা প্রসঙ্গে আরো ডিটেইলস আসবে। আমরা যেটা বলছিলাম পিকচারের ক্ষেত্রে এবং মুভির ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, একটা পিকচারের রেজোলিউশন কি মনে করেন, দিস ইজ এ পিকচার। ঠিক আছে, পিকচারের একটা হাইট আছে আর একটা উইডথ আছে আর একটা হাইট আছে। তো যে কোন পিকচারের সাইজ আছে, তো এইটা কি যে কালার ডট ডট, বিভিন্ন কালারের ডট একসাথে লেগে পিকচারটা তৈরি হয়েছে। এই পিকচারটার রেজোলিউশন মনে করেন 1024x700। এটা হাইট এবং উইডথ। তাহলে আপনারা যে রেজোলিউশন যে দেখেন, রেজোলিউশনটা হচ্ছে এইদিকে এতগুলি কালার ডট আছে, কত? 1024টা। এইদিকে এরকম কালার ডট আছে 780। তাহলে এই ফ্রেমটার সাইজ হচ্ছে, এটাকে দেখে 1024 গুণ 768। এটা তাহলে কোন কোয়ালিটির পিকচার? এটা এইচডি নাকি 4K নাকি ফুল এইচডি? একটা আছে এইচডি, একটা আছে ফুল এইচডি, একটা আছে তারপরে 4K আলট্রা এইচডি একটা আছে, তাই না? তো আমরা এটা তো আন্দাজে বলার কথা না, আমরা আন্দাজে বলবো না, আমরা এটাকে দেখব। তাহলে এই যে রেজোলিউশন, তার মানে এই পিকচারের মধ্যে কতগুলি ডট আছে, এত গুণ এত, তাই না? তাহলে এখানে আপনি অ্যাটলিস্ট ডিজিট খেলা করেন 1 2 3 4 5 6 7, এই দুটোকে যদি গুণ করি তাহলে আমরা 7 ডিজিটের একটা নাম্বার তো পাবো। এরকম একটা বিষয় না? তাহলে আপনি কত পাচ্ছেন? এতগুলি পিক্সেল পাচ্ছেন। তাহলে ওইটা কি আপনার এই যে এইচডি মানে হচ্ছে, এইচডি মানে হইতেছে আপনার 1000 গুণ করলে না, গুণ করলে 7,86,432। 7,86,432। আচ্ছা, 6 ডিজিট আসছে। আচ্ছা, এইটা আপনার এইচডি আছে, ফুল এইচডি আছে, এফএইচডি, আলট্রা এইচডি আছে, এটাকে 4K বলা হয়, তারপর 8K আছে, বিভিন্ন সাইজের আছে। আর এই সাইজটা কিভাবে আসে? এই সাইজটারই হচ্ছে যে আমার টোটাল যে রেজোলিউশন, আপনার গুণ করা লাগবে না, আপনি হাইট আর উইডথের যে ডাইমেনশন, ওই ডাইমেনশনের উপরে বেস করে এটা আসছে। আমরা এক্স্যাক্টলি এই মুহূর্তে আপনাকে এইচডি এর টোটাল ভ্যালু কত, যে কত কে আসলে বা কত মিলিয়ন আসলে আপনি এইচডি বা ফুল এইচডি তে ফেলবেন, সেটা চার্ট আছে। চার্টটা দেখলে বুঝতে পারবেন, কোনো জটিল ক্যালকুলেশন না, এবং এই গুণ করেও বের করা লাগবে না। আপনার এই যে ডাইমেনশনটা তো থাকবে আপনার কাছে, এই ডাইমেনশন দেখে বুঝতে পারবেন যে এটা কোন কোয়ালিটির পিকচার। আর মুভিটা কি, এই পিকচারটাকে নিয়ে যখন আমরা ফ্রেমগুলিকে একসাথে করব তখন এটা মুভি হয়ে যাবে। তাহলে পিকচারের কোয়ালিটি মুভির কোয়ালিটিতে কাছাকাছি আসে। আচ্ছা, এখন বলেন যে এই পিকচারের সাইজ দেখবেন যে কখনো ছোট হয় কখনো বড় হয়, একই রকম পিকচার, এটা কেন হয়?
আরো অনেক বিষয় আছে, বাট মেইন যে বিষয় সেটা হচ্ছে যে এই হাইট এবং উইডথ এটা যদি বেশি হয় তাহলে পিকচারের কালার ডটস বেশি হয়, পিকচারের সাইজও বড়। তার মানে এই এইচডি কোয়ালিটির একটা পিকচারের সাইজ যদি 1 MB হয়, ফুল এইচডি এর ক্ষেত্রে এটা হয়ে যাবে 2 MB। মানে একটা অ্যাপ্রক্সিমেট রাফলি বলছি। আলট্রা এইচডি করলে আপনার হয়ে যাবে 4 MB, 8K যদি একটা পিকচার করেন হয়ে যাবে 8 MB ফর এক্সাম্পল। তো আমরা এইভাবে কোয়ালিটির উপরে বেস করে পিকচারের সাইজ ডিপেন্ড করে। তার মানে মুভির সাইজ এত বড়, আবার ওই মুভিটাই দেখা যাচ্ছে যে ছোট সাইজের হচ্ছে, এটা আপনি কখন বুঝতে পারবেন? যখন এটাকে জুম করবেন, বড় করবেন। যখন ছোট থাকছে তখন ওই ছোটটাও বেশ পরিষ্কার দেখা যাচ্ছে, বাট যখন আপনি বড় স্ক্রিনে দেখবেন মুভি অথবা পিকচারটাকে জুম করে বড় করবেন, তখনই বুঝতে পারবেন যে ওটার অ্যাকচুয়াল কোয়ালিটি। অ্যাকচুয়াল কোয়ালিটি যখন আপনি একটা 8K পিকচারকে যতই বড় করেন দেখা যাচ্ছে যে অনেক বড় করা পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে, রাদার দ্যান একটা এইচডি পিকচার বা তার চেয়ে কম রেজোলিউশনের যে পিকচার থাকবে সেগুলিকে এরকম অল্প বড় করে দেখবেন যে আনক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা বেশ একটু সফটওয়্যার হার্ডওয়্যারের বিষয়টা বুঝলাম, একটু কালার কনসেপ্টটাকে বুঝতে পেরেছি। আসলে এবার কম্পিউটার লজিক্যালি কিভাবে কাজ করে এটা একটু চিন্তা করি। কম্পিউটার হচ্ছে এরকম একটা ডিভাইস যে তার নিজের ইচ্ছায় কোনো কাজ করে না, তাকে যেরকম ভাবে করতে বলা হয় সে সেরকম করে, এবং আপনি ওকে যেভাবে যা শেখাবেন ও সেটাই বলবে। ও কখনো বলবে না আপনাকে, যদি ইনকেস এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ আমরা যে মেশিন লার্নিং করি সেখানে কি হয়, আমরা কম্পিউটারকে বলার পরে সে বলে যে না আপনি এটা ভুল বলতেছেন। বাট ইন জেনারেল আমরা যখন সফটওয়্যার তৈরি করি তখন তো আমরা ওর ভিতরে ইনস্ট্রাকশন দিয়ে দিই, সেট অফ ইনস্ট্রাকশন, যেটাকে আমরা কোডিং করি, প্রোগ্রামিং করি। আমরা যে প্রোগ্রামিং করে মনে করেন একটা ক্যালকুলেটর তৈরি করলাম, যে ক্যালকুলেটরের ভিতরে আমি কোড থাকে, কোডের মধ্যে লজিকে দিলাম যে 2 গুণ 2 ইকুয়াল টু 5। ভুল তো, যেটা ভুল দিয়েছি, কিন্তু আমি আমার কম্পিউটারকে ট্রেন আপ করলাম 2 গুণ 2 ইকুয়াল টু 5, তাহলে সেটা আপনাকে রেজাল্ট 2 গুণ 2 5 দিবে, তাই না? তাহলে এই যে রং কনসেপ্ট দিয়ে আমি প্রোগ্রামিং করলাম, এটাতে সে রং আউটপুট দিবে। তার মানে কম্পিউটার আমাদেরকে গার্বেজ ইন করলে গার্বেজ আউট করে। গার্বেজ মানে তো বুঝুন কি, গার্বেজ ইন গার্বেজ আউট, মানে আপনি রং ডেটা নিয়ে কাজ করাবেন তো সে রং আউটপুট দিবে, তাই না? এই প্রসেসটাকে বলা হয় গিলো। আচ্ছা, তাহলে কম্পিউটার আমাদের নিজে থেকে বলার কোনো ই নাই। এখনকার লেটেস্ট টেকনোলজি বাদ দিয়ে চিন্তা করি আমরা বেসিক কম্পিউটিং এ, কম্পিউটার আমাদের থেকে যা নেয় সেটাকেই সে আমাদেরকে প্রসেস করে দেয়, এবং এই প্রসেসের স্টেপসগুলি আমরাই বলে দিই, দ্যাট ইজ কল্ড দ্য অ্যালগরিদমস। অ্যালগরিদমসে আমরা কি করি, স্টেপসগুলি বলে দিই যে 2 আর 2 কে কিভাবে গুণ করতে হবে। তো গুণ করার যে বেসিক যে কনসেপ্টটা, ওই বিষয়টাকে একটু বোঝা দেওয়া হয়, এবং কম্পিউটার কাছে এই অপারেটর এবং সংখ্যা এইগুলি সে চেনে, যে এইটা আপনি একটা 2 কিবোর্ড থেকে প্রেস করলে কম্পিউটার বুঝবে যে আপনি 2 প্রেস করেছেন, আপনি কম্পিউটার থেকে স্টার প্রেস করলেন কম্পিউটার বুঝবে যে আপনি গুণ চাচ্ছেন। এতটুকু ওই যে এইগুলিকে বলা হয় অপারেটর। অপারেটরগুলি কম্পিউটার যখন একদম বেসিক তৈরি হয় সেই সময় কম্পিউটারের লজিক ওর ভিতরে দেওয়া আছে, যে এইটা টিপলে এ হবে, মানে এ বাটনটা টিপলে এ হবে, আপনি শিফট প্রেস করে এই বাটনটা টিপলে বড় হাতের এ হবে, অথবা ক্যাপস লক দিয়ে দিলে বড় হাতের এ হবে। এই বিষয়গুলি সে জানে, নাম্বারগুলিকে সে চিনে, স্পেশাল যে সিম্বল, এন্ড সিম্বল, অর সিম্বল, বা আরো যে প্লাস মাইনাস গুণ সব সিম্বলগুলিকে সে চিনে। তার মানে এই অপারেটরগুলি সে এগুলিকে বলা হয় হচ্ছে আপনার প্রসেসরের নাম শুনেছেন, এটার সাথে ম্যাথ কো প্রসেসর একটা থাকে, যেগুলি মাদারবোর্ডের মধ্যে ইন্টিগ্রেটেড থাকে, মাদারবোর্ডের সাথে ফিক্সড থাকে। তো ওই প্রসেসরটা ফিক্স থাকে না, প্রসেসরটা আমরা ফিক্স করি পরে, বা ম্যাথ কো প্রসেসরটা মাদারবোর্ডের সাথে ফিক্স থাকে, ওইটার মধ্যে এই ম্যাথমেটিক্যাল লজিকস গুলি দেওয়া হয়, যেটার মধ্যে যে কারণে সে বিল্ট ইন অবস্থায় জানে, মানে মনে করেন যে একটা বাচ্চা জন্ম নিছে, জন্মের সময় সে মোটামুটি এবিসিডি করতে পারে, এরকম বুদ্ধিটা নিয়ে সে জন্ম নিয়েছে, এরকমটা তৈরি করে। কারণ আমরা ওকে তৈরি করার সময় ওর মধ্যে বিল্ট ইন দিয়ে দিচ্ছি, সাথে আরো কিছু ইনফরমেশন দিয়ে দিই, যে ইনফরমেশন গুলি থাকে বায়াস বলে একটা চিপসের মধ্যে, BIOS, বায়াস মানে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম।
মাদারবোর্ডের মধ্যে বায়াস বলে একটা আইসি থাকে, যে আইসির মধ্যে ইট ইজ রম আর কি। হ্যাঁ, বায়াস হচ্ছে একটা রম। রম মানে কি রম হচ্ছে যে রিড অনলি মেমোরি, রিড অনলি। আর একটা আছে না র‍্যাম, র‍্যামটা কি র্যান্ডম মেমোরি। আচ্ছা, বায়াসটা হচ্ছে একটা রম। রমের কাজ কি তাহলে? রমের কাজ হচ্ছে রিড অনলি মেমোরি। ওখান থেকে আপনি রিড করতে পারবেন, রিড অনলি। আপনি ওর ভিতরে দিতে পারবেন না। কে দিতে পারবে? তাহলে ওর ভিতরে কিছু দিতে হবে। তাহলে বায়াস হচ্ছে একটা আইসি, যেটাকে আমরা বলি চিপ। চিপ, চিপ তো বুঝায় যে আইসির মধ্যে যেগুলো চিপ বলা হয় আজকাল, এগুলো সবাই বোঝার কথা। তো ওই চিপের মধ্যে কি থাকে? কোম্পানির কিছু ইনফরমেশন ওইটার মধ্যে স্টোর থাকে। এবং ওই যে মাদারবোর্ডটা যারা ম্যানুফ্যাকচার করেছে সেই কোম্পানি এই মাদারবোর্ডের ভিতরে আরো যে অনেক ছোট 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 রেজিস্টার আছে, ট্রানজিস্টর আছে, ক্যাপাসিটর আছে, আরো ছোট ছোট আইসিস গুলি আছে, এইগুলির পুরো যে কিভাবে কাজ করবে, কোনটা কি করবে, সেইগুলিকে এই বায়াসের মধ্যে বলে দেওয়া হয়। তার মানে এই বায়াসটাকে আপনি এখান থেকে রিড করে তথ্য নিতে পারছেন, বাট আপনি কিছু ইনপুট করতে পারছেন না। তাহলে কে ইনপুট করতে পারবে? মাঝে মাঝে 1 বছর 2 বছর 3 বছর পরে কি হয়, ওই মাদারবোর্ড কোম্পানি থেকে একটা আপডেট রিলিজ হয়। আপনি পারবেন কি ওই আপডেটটাকে ডাউনলোড করে উইদাউট এনি চেঞ্জ আপনি ওইটাকে ইনস্টল করতে পারবেন। করলে এই বায়াসের ভার্সন ছিল, মনে করেন আগে এটার ভার্সন ছিল 2.7, হয়ে গেল এটার ভার্সন 2.8 হয়ে গেল। কিন্তু 2.8 আপনি করতে পারছেন না, এখানে আপনার কোনো চেঞ্জ করার ইস্যু নাই। বাট আপনি যখন আপনার একটা ফাইল হবে, আপনার সফটওয়্যার হবে, সেটার মধ্যে আপনি সবকিছুই চেঞ্জ করতে পারছেন। তো এইটা হচ্ছে ফিক্সড বিষয়, এখানে আমরা কোনো চেঞ্জ করতে পারি না। এই বায়াসের মধ্যে ঢুকে আমরা কি করতে পারি? আমরা আমাদের ওই যে কনফিগারেশন কি কি আছে এগুলো সব ডিটেইলস দেখতে পারি। আমরা অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড সেট করতে পারি, যেটা দেখা গেল কম্পিউটার চালু করলেই শুরুতে আপনার কাছে পাসওয়ার্ড যাবে। ওই পাসওয়ার্ড না দিলে আপনি ঢুকবেই না, কিছুই করতে পারবেন না। এবং ওই পাসওয়ার্ডটা আপনার উইন্ডোজের পাসওয়ার্ড যেমন সহজে ব্রেক করা যায়, ওই পাসওয়ার্ডটা সহজে ব্রেক করা যায় না। ঠিক আছে? ওই পাসওয়ার্ডটা ওই হ্যাকিং, আপনার তো চালুই হয়নি কম্পিউটার, আপনি পাওয়ার অন করেছেন, শুরুতেই আপনার কাছে বলছে পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড না দিলে তো আপনার সামনেই আগাতে পারছেন না। তাহলে আপনি যে হ্যাকিং করবেন মেশিনটা, সেই স্টেপেই তো আসেনি, মানে মেশিনটা চালুই হয়নি এখন। তাহলে ওই পাসওয়ার্ড দেওয়া থাকে এই বায়াসের মধ্যে। মানে কম্পিউটার যখন চালু হয়, তাহলে কম্পিউটার যে চালু হয় এই টোটাল প্রসেসটাকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। আপনি একটা টিভি রিমোট দিয়ে চাপ দিলেন, বা পাওয়ার বাটন এখানে আছে চাপ দিলেন, 1-2 সেকেন্ডের মধ্যে স্ক্রিনে ছবি চলে আসে। অ্যান্ড্রয়েড টিভিতে কেন দেরি হয়? জি, ডিভাইস না, ডিভাইস আমি মনে করি দামি একটা অ্যান্ড্রয়েড টিভি কিনলাম, কিন্তু সেই অ্যান্ড্রয়েড টিভিটায় ছবি আসতে একটু দেরি হয় কেন? সিস্টেম করে দিয়েছে, কনফিডেন্টলি বলেন, বলেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, সিস্টেম করা। আচ্ছা, যে এটা প্রসেস সেম ভাবে আমরা যেহেতু কম্পিউটার আলোচনায় আছি, আপনি কম্পিউটার পাওয়ার বাটনটা চালু করলেন, সাথে সাথে স্ক্রিনে যে ডেস্কটপটা আসে, ডেস্কটপ যেটা ওইটার সাথে সাথেই চলে আসে না। আপনি দামি ল্যাপটপ হলেও দেখা যাচ্ছে 15 সেকেন্ড সময় লেগে যাচ্ছে। এই টাইমটা কেন লাগতেছে? কেন সাথে সাথে চলে আসছে? মানে আপনি যদি স্লিপ মোডে না থাকে, শাটডাউন থাকে, তাহলে যেটা হয়, আচ্ছা দেখেন কেন আসে। ফার্স্টে আপনি পাওয়ার দিচ্ছেন, পাওয়ার দেন কত ভোল্ট, কত ভোল্টের কি পাওয়ার দেন? পাওয়ার দুই রকম হয়, এসি আর একটা ডিসি, অল্টারনেট কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট। আমরা কোনটা ইউজ করি? ওই প্লাগে কোনটা আছে? প্লাগে কোনটা আছে? এসি, প্লাগে আছে এসি কারেন্ট, ব্যাটারিতে আছে ডিসি কারেন্ট। যত রকম ব্যাটারি তাতে আছে ডিসি কারেন্ট, আর যত রকম সাপ্লাই তাতে আছে এসি কারেন্ট। কত ভোল্ট? এসি কারেন্টটা কত ভোল্টের? 220 ভোল্ট। বিদেশে ইউজ হয় 110 ভোল্ট, ইউরোপ আমেরিকায় 110 ভোল্ট থাকে ওই লাইনে। আমাদের দেশে থেকে 220 ভোল্ট বলা হয়। এটা রেঞ্জ 200 থেকে 250 এর মধ্যে ফ্ল্যাকচুয়েট করে, ওঠানামা করে, বাট স্টেবল যে ভ্যালুটা সেটা হলো 220 ভোল্ট আমরা ইউজ করি। তাহলে মনে করেন আপনার এই পাওয়ার সকেট থেকে আপনি লাইন নিচ্ছেন,
লাইন দিয়েছেন, এখানে কি দিচ্ছেন 220 ভোল্ট এসি কারেন্ট দিয়েছেন। কোথায় গেল লাইনটা? পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই কি, যে কম্পিউটারের পেছনে একটা বক্স মতো থাকে যেটার মধ্যে কারেন্টের লাইন ঢোকে, ওইটা বলে পাওয়ার সাপ্লাই। কম্পিউটার যখন আমরা কিনবো, এই পাওয়ার সাপ্লাইটা অবশ্যই ভালো কেনা উচিত। আপনি একটা কেসিং কিনলেন, ওর মধ্যে যে পাওয়ার সাপ্লাইটা থাকে ওইটা 500 টাকা বা 400 টাকা দামের মানের একটা পাওয়ার সাপ্লাই। আপনার অবশ্যই উচিত ওই পাওয়ার সাপ্লাইটা, আপনি যে কেসিংটা আপনার পছন্দ হচ্ছে সেটা নেন। কেসিংটা একটা বাক্স, ওইটা নিয়ে কোনো কথা নাই। কথা হচ্ছে কেসিংটার মধ্যে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এই পাওয়ার সাপ্লাইটা। পাওয়ার সাপ্লাইটা আপনাকে বলতে হবে দোকানদারকে যে ভাই আমাকে যে পাওয়ার সাপ্লাইটা আছে ওইটা খুলে একটা ভালো পাওয়ার সাপ্লাই লাগাই দেন। সেক্ষেত্রে আপনার হয়তো ভালো পাওয়ার সাপ্লাইটার দাম, মোটামুটি ভালো পাওয়ার সাপ্লাইয়ের দাম 3000 টাকা হবে। আর যেটা আপনি খুলে রেখে দিচ্ছেন সস্তা মানের কেসিং হলে 500 টাকা হবে, ভালো মানের কেসিং হলে আরেকটু ভালো থাকবে, তাই না? একটা কেসিং 1500 টাকায় পাওয়া যায়, একটা কেসিং 10,000 টাকায় পাওয়া যায়। কেসিং মানে জাস্ট বক্সটা, কিন্তু যে বক্সটার মধ্যে সব থাকে। যে বক্সের পাওয়ার সাপ্লাইয়ের যে বক্সের দাম 10,000 টাকা, তার পাওয়ার সাপ্লাইটা নিশ্চয়ই একটু ভালো হবে। যাই হোক, সেটা কথা নয়, কথা হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে কারেন্ট আসছে। পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে কারেন্ট আসার পর কারেন্টটা কনভার্ট হচ্ছে কত 5 এবং 12 অথবা 12 ভোল্ট ডিসি তে কনভার্ট হচ্ছে, প্লাস মাইনাস 5 and প্লাস মাইনাস 12 ভোল্ট ডিসি তে কনভার্ট করা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের কাজ। ঠিক আছে? এই পাওয়ার সাপ্লাই ভোল্টটা কনভার্ট হতে কোনো সময় লাগে না, এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের হয়, কোনো সময় লাগছে না, ধরে নিলাম 0 সেকেন্ড। এরপরে এই যে কারেন্টটা এইটা আসে আপনার মাদারবোর্ডে, এই যে 5 এবং 12 ভোল্ট প্লাস মাইনাস ডিসি কারেন্ট, এইটা এখন আপনারা এটা জিজ্ঞাসা করবেন আপনারা যে স্যার এটা কিভাবে হলো। এটা পাওয়ার সাপ্লাইয়ের কাজ, এসি কে ডিসি তে কনভার্ট করা এবং ভোল্টেজে কম বেশি করা, মানে 100 কে 200 করা, 200 কে 100 করা, এগুলি কনভার্টারের কাজ। কনভার্ট করে দিচ্ছে, এটা পাওয়ার সাপ্লাইটা একটা কনভার্টার, যে আপনাকে এইটাকে এতে কনভার্ট করে দিচ্ছে, আর কিছু না, এখানে বোঝার কিছু নাই। নেক্সট যেটা আছে যে এই যে কারেন্টটা এটা মাদারবোর্ডের সাথে দেওয়া হয়। মাদারবোর্ডে অনেকগুলি পাওয়ার সাপ্লাইতে একটা অনেকগুলি পিন আছে যেটা মাদারবোর্ডের সাথে আমরা পুশ করে দেই। আপনাদেরকে হচ্ছে ছবির মাধ্যমে দেখাবো নেক্সটে পরে। এই যে মাদারবোর্ডে আপনি কানেক্ট করছেন, মাদারবোর্ডে কানেক্ট হওয়ার সাথে সাথে কি করছে, মাদারবোর্ড পাওয়ারটা পাচ্ছে, পাওয়ারটা পাওয়ার সাথে সাথে সে কি করে পোস্ট প্রসেস অন করে, পাওয়ার অন সেলফ টেস্ট করছে, নিজেই টেস্ট করছে। কি টেস্ট করছে? ফার্স্টে চেক করে বায়াস ঠিক আছে কিনা, বায়াস যে আইসিটা ওটা ঠিক আছে কিনা। তারপরে টেস্ট করে তার মধ্যে যে র‍্যাম গুলি লাগানো আছে ওইগুলি ঠিক আছে কিনা, তার সাথে যে প্রসেসরটা লাগানো আছে এইগুলি ঠিক আছে কিনা, এবং আরো দু একটা ইম্পর্টেন্ট আইসি বা পার্টস সেইগুলি ঠিক আছে কিনা। নিজে চেক করে যে আমি ঠিক আছে কিনা, মানে সকালে ঘুম থেকে উঠলাম, উঠে হাত পা মাথা টাথা ঘাড়টা ঘুরে দেখছি যে সব পার্টস ঠিক আছে কিনা। দেখা গেল কোনো একটা হাত মচকায় আছে, আমি নাড়াতে পারছি না, ঠিক আছে? মনে করেন এরকম, তাহলে মাদারবোর্ড নিজে টেস্ট করে। দ্যাট ইজ দ্য পোস্ট প্রসেস, পাওয়ার অন সেলফ টেস্ট। নিজেকে টেস্ট করছে। এই টেস্টিং প্রসেসে হয়তো কিছুটা সময় লাগে, অল্প কিছুটা সময় লাগে। প্রসেসরকে চেক করে, র‍্যামকে চেক করে, আদার পেরিফেরাল ডিভাইসে পেরিফেরাল না, আদার যে ইন্টিগ্রেটেড যে এইগুলো আছে, মানে নিজেকে সম্পূর্ণ চেক করে। চেক করার পরে সে কি করে, সার্চিং ফর অপারেটিং সিস্টেম। এবার সে খুঁজতে থাকে কোন জায়গা থেকে সে অপারেটিং সিস্টেম চালু করবে। অপারেটিং সিস্টেম নাম তো শুনছেন, এক্সাম্পল হচ্ছে যে অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, লিনাক্স, ম্যাক। জি আসলে নি বলেন, আচ্ছা মোবাইলটা রেখে যান। আচ্ছা ইন্টারাপ্ট করবেন না, হ্যাঁ? আপনাদের সবার কাছে রিকোয়েস্ট যে যারা আসা যাওয়া সাইলেন্টলি আসা যাওয়া করবেন, এই কথার মাঝখানে ডিস্টার্ব করার দরকার নেই। কারণ যাওয়ার দরকার, আপনি ওয়াশরুমে যাবেন, আপনার ইমার্জেন্সি কিছু চলে যাবেন, চলে আসবেন। আচ্ছা এটার পরে কি বলছিলাম, হ্যাঁ মাদারবোর্ড কি করে অপারেটিং সিস্টেমকে খোঁজে, সার্চিং ফর অপারেটিং সিস্টেম।
তো অপারেটিং সিস্টেমটা হচ্ছে এরকম একটা সফটওয়্যার যে নিজে লোড হয়ে ওই সিস্টেমটাকে সক্রিয় করে। একটা আপনি দামি কম্পিউটার কিনে আনছেন, ল্যাপটপ হোক ডেস্কটপ হোক যাই হোক, ওর ভিতরে উইন্ডোজ দেন নাই বা লিনাক্স কিছুই দেন না, তাহলে ওইটাতে আপনি কাজ করতে পারবেন? তার মানে এই উইন্ডোজ বা অপারেটিং সিস্টেমটা কি করছে, আপনার ডিভাইসের হার্ডওয়্যারগুলিকে সফটওয়্যারের সাথে ইন্টিগ্রেট করে আপনাকে একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট দিচ্ছে। যে ওয়ার্কিং এনভায়রনমেন্টে আপনি ক্লিক করলে ফাইলকে ম্যানিপুলেট করতে পারছেন, এদিকে দেখতে পারছেন, আপনি বিভিন্ন প্রোগ্রাম রান করতে পারছেন, তাই না? তো সেই এনভায়রনমেন্টটা তৈরি করে দেওয়া হচ্ছে অপারেটিং সিস্টেমের কাজ। কিন্তু এই অপারেটিং সিস্টেমের কাজে আসার আগেই মাদারবোর্ড যখন পোস্ট প্রসেসের পরে নিজেকে চেক করার পরে সে খুঁজবে যে অপারেটিং সিস্টেম কোথায় থেকে রান হবে। ফর এক্সাম্পল, মনে করেন আপনার কম্পিউটারে দুইটা হার্ড ডিস্ক আছে, একটা পেন ড্রাইভ লাগানো আছে, একটা এসএসডি লাগানো আছে। এখন তাহলে কি চারটা স্টোরেজ ডিভাইস হয়ে গেল না? আমরা চাইলে পেন ড্রাইভ দিয়েও কিন্তু উইন্ডোজ চালাতে পারি, তাই না? তাহলে আপনি এই মাদারবোর্ড কোন জায়গা থেকে উইন্ডোজ লোড করবে? মনে করেন আমার দুইটা হার্ড ডিস্কে দুই রকম অপারেটিং সিস্টেম আছে, একটাই গুগলের অ্যান্ড্রয়েড দেওয়া আছে, আর একটা মনে করেন অ্যান্ড্রয়েড কিন্তু কম্পিউটার চালানো যায়, হয়তো জানেন। একটা উইন্ডোজ দেওয়া আছে, আবার আমার পেন ড্রাইভের মধ্যে মনে করেন যে লিনাক্স দেওয়া আছে, আবার আমার এসএসডি এর মধ্যে মনে করেন যে উইন্ডোজের আরেকটা ভার্সন মনে করেন যে উইন্ডোজ 11 দেওয়া আছে, আর আমার হার্ড ডিস্ক মনে করেন উইন্ডোজ 10 আছে। তাহলে চারটা অপারেটিং সিস্টেমকেই তো সে পাচ্ছে, কোনটা নিবে? না, এটা আপনি যেটা বলে দিবেন সেটা নিবে। আপনার যেটা আপনি মেনশন করা থাকবে এই বায়াসের মধ্যে থেকে আমরা বলে দিব যে ওইখান থেকে নিবে। কিন্তু সে তো সবগুলিকে চেক করবে, চারটা অপারেটিং সিস্টেমকে চেক করবে। তাহলে এর মধ্যে চেক করার পরে প্রথম যেটা প্রায়োরিটি আমি বায়াসের মধ্যে বলে দিব সেইটাকে সে লোড করবে। সেটা যদি ইন কেস ফেল করে তাহলে সেকেন্ড যেটা প্রায়োরিটি বলে দিব সেটাকে লোড করার চেষ্টা করবে। সেটাও যদি লোড করতে না পারে তাহলে থার্ডটাকে ট্রাই করবে। এইভাবে এই যে অপারেটিং সিস্টেমটা কোথায় আছে সেটাকে খুঁজে বের করে সেটাকে লোড করা। অপারেটিং সিস্টেমকে লোড করা বলতে কি বোঝায়? অপারেটিং সিস্টেম ইজ এ কালেকশন অফ ফিউ ফাইলস। ফিউ বলতে বেশ কিছু ফাইল। মনে করেন যে আপনার উইন্ডোজ ফোল্ডারে ঢুকে দেখবেন যে উইন্ডোজ ফোল্ডারের মধ্যে আপনাদের কাজের কোনো ফাইল নেই, কিন্তু ওর ভিতরে বেশ কয়েকটা ফোল্ডার আছে এবং অনেক ফাইল আছে। বা আপনি উইন্ডোজ ফোল্ডারের প্রপার্টিজটা যদি দেখেন তাহলে দেখবেন যে ওখানে কয়েক হাজার ফাইল, মানে প্রপার্টিজ দেখলে তো ওর মধ্যে দেখায় যে এতগুলি ফাইল, এত সাইজ, এতগুলি ফোল্ডার আছে। তাহলে আপনি দেখতে পাবেন যে কয়েক হাজার ফাইল আছে এবং বেশ কিছু ফোল্ডার আছে, এবং যার সাইজটাও দেখা যাচ্ছে যে অ্যারাউন্ড 10 জিবি। 10 জিবি অনেক জায়গা, ফাইল হিসাবে অনেক জায়গা। একটা মুভির জন্য 10 জিবি জায়গা খুব বেশি নাও হতে পারে, কিন্তু একটা ফাইল কয়েক কিলোবাইট থেকে কয়েক মেগাবাইট হতে পারে, কয়েক গিগাবাইটও হতে পারে। কিন্তু 10 গিগাবাইট পরিমাণ ফাইল মানে অনেকগুলি ফাইল। সো এতগুলি ফাইল আমার ওখানে যে আছে সবগুলি তো সে লোড করবে না। তাহলে অপারেটিং সিস্টেমটা যখন লোড হচ্ছে, আমার ওই অপারেটিং সিস্টেমের মধ্যে থেকে স্পেসিফিক কিছু ফাইলকে সে লোড করে, যেটা দিলে অ্যাট লিস্ট আপনার উইন্ডোজটা চালু হচ্ছে। এবার আপনি যেই প্রোগ্রাম নেবেন সেই প্রোগ্রাম রিলেটেড ফাইলটা তখন হচ্ছে কল করে এবং ওপেন করে। তো শুরুতেই সব লাগছে না, কিন্তু কিছু ফাইল তো লাগছে। সেই কিছু ফাইলকে লোড করতে কিছু সময় তো লাগে। দ্যাট মিন্স অপারেটিং সিস্টেমকে খুঁজে বের করা এবং অপারেটিং সিস্টেমকে লোড করতে কিছুটা সময় যায়। দেন অপারেটিং সিস্টেম যখন সাকসেসফুলি পেয়ে যায় তখন আপনার স্ক্রিনে ওই ডেস্কটপটা দেখতে পান। তাহলে এই যে প্রসেস, এই প্রসেসটুকু আপনার কি হচ্ছে, আমার মেশিনের পারফরম্যান্স, দ্যাট মিন্স আমার মাদারবোর্ডের পারফরম্যান্স, আমার প্রসেসরের পারফরম্যান্স, আমার ডিস্ক, হার্ড ডিস্ক বা স্টোরেজ ডিস্কের পারফরম্যান্স, এবং আমি যে অপারেটিং সিস্টেমটা ইউজ করছি সেই অপারেটিং সিস্টেমের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে এটা কম বেশি হতে পারে। কিন্তু একটা টাইম তো লাগবে, কম করে 10 সেকেন্ডের আগে দেখবেন না যে কোনো আপনি পাওয়ার অন করলেন, উইন্ডোজ চালু হয়ে গেল শাটডাউন মেশিন থেকে। আপনি স্লিপে আছে অথবা হাইবারনেট আছে মোডে আছে। মানে হাইবারনেট মানে হচ্ছে এমন একটা মোড, হাইবারনেটের নাম কি শুনেছেন? হাইবারনেট হচ্ছে এমন একটা মোড, কম্পিউটারে দেখবেন শাটডাউনের সাথে হাইবারনেট একটা আছে। কয়েকটা বাটন থাকে, একটা থাকে না যে শাটডাউনে ক্লিক করলে দেখবেন স্লিপ, তারপরে পাওয়ার অফ, রিস্টার্ট, আরেকটা থাকে হাইবারনেট। তো হাইবারনেটটা হচ্ছে সবকিছুকে চালু রেখে, মনে করেন এই রুমটা লাইট এসি সব চালু রেখে দরজাটা বন্ধ করে দিলাম। নেক্সট যখন দরজা খুললাম আমি কি রেডি অবস্থায় পেয়ে গেলাম, সব রুমটাও ঠান্ডা আছে, লাইট টাইটও জ্বলছে, কষ্ট করে জ্বালাতে হলো না। দিস ইজ কল্ড দ্য হাইবারনেট।
মানে আমি সবকিছু চালু রাখতেছি কিন্তু মেশিন বন্ধ করে দিচ্ছি না। স্লিপ মোডে একই না। স্লিপ মোডের মধ্যে আপনার হাইবারনেটের মধ্যে পাওয়ার কনজিউম করে না, স্লিপ মোডে পাওয়ার কনজিউম করে। মানে আপনার কারেন্ট খরচ হতে থাকবে, মেশিন ব্যাকগ্রাউন্ডে চালু থাকবে। হাইবারনেট হলো আপনি মনে করেন মাইক্রোসফট ওয়ার্ড চালু আছে আর ফটোশপ চালু আছে, স্লিপ দিলে ওগুলো চালু থাকবে, মেশিনও চালু থাকবে, কিন্তু আপনার স্ক্রিন দেখাবে যে না একটু মানে সুপ্ত অবস্থায় আছে বা ঘুমন্ত অবস্থায় আছে। আর হাইবারনেটে কি হচ্ছে, হাইবারনেট হচ্ছে শাটডাউন করে দিবে, কিন্তু ওই যে আপনার মাইক্রোসফট ওয়ার্ডটা কি অবস্থায় চালু ছিল ওই স্টেটটাকে সেভ করে রাখবে একটা জায়গায়। হাইবারনেটের জন্য দেখবেন যে 4 জিবি বা 2 জিবি পরিমাণ জায়গা হচ্ছে আপনার স্পেস অকুপাই করে রাখে। ওই জায়গাটাতে কি করে, যখন আপনি হাইবারনেট দিচ্ছেন, হাইবারনেট দিলে কি করছে আপনার কম্পিউটারের যে কারেন্ট স্টেট ওইটাকে সেভ করে একটা জায়গায় করে কম্পিউটার বন্ধ করে দেয়, শাটডাউন। এবার যখন আপনি এগেইন পাওয়ার অন করছেন, পাওয়ার অন করলে কি হচ্ছে ওই যে সেভ স্টেট ওইখান থেকে আবার আপনি মাইক্রোসফট ওয়ার্ডে ছিলেন, আপনি ফটোশপ চালু ছিল, এইগুলি আবার চালু হয়ে যাচ্ছে। তাহলে হাইবারনেট অবস্থায় আপনি কোনো কারেন্ট খরচ হচ্ছে না, স্লিপ অবস্থায় কারেন্ট খরচ হতে থাকে, চলতে থাকে, মানে মেশিনটা ব্যাকগ্রাউন্ডে চলছে, ভিতরে ফ্যানও চলে, সবই চলে, সবই চলতে থাকে, খালি একটু লো পাওয়ার মোডে চলে। মনে করেন যে 1 ইউনিট খরচ হতো 1 ঘন্টায়, স্লিপে দিলে 0.8 ইউনিট খরচ হবে, কিন্তু হাইবারনেট দিলে ওটা 0 হয়ে যাচ্ছে, অ্যাজ লাইক শাটডাউন। আর শাটডাউন হচ্ছে কোনো কিছু সেট করবে না, জাস্ট সব ক্লোজ করে দিবে, বাট ফর্মাল ওয়েতে ক্লোজ করবে, ঠিক আছে। আর পাওয়ার প্রেস করে বন্ধ করে দেওয়া, এখন তো আগে গুলিতে পাওয়ার প্রেস করলে বন্ধ হয়ে যেত, এখন একটু 10 সেকেন্ড ধরে রাখা লাগে, 10 সেকেন্ড ধরে রাখলে বন্ধ হয়ে যায়। এইটাকে বলে হলো ফোর্স শাটডাউন, ফোর্সফুলি আপনি করছেন, ঠিক আছে। তো এটাকে ফোর্স শাটডাউন করে, যেটা আমরা বাধ্য না হলে সাধারণত করি না, মানে আপনি কোনোভাবেই মেশিন আনস্টেবল হয়ে গেছে, কিছু করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা কি করি ওই ফোর্স শাটডাউন করে দিই, বা হয়তো ওইটা করতে পারি, অথবা পাওয়ার থেকে ডিসকানেক্ট করে দিতে পারি, বা পাওয়ার সুইচটা অফ করে দিতে পারি, এগেইন অন করি। এটা মেশিনের জন্য খুব একটা ভালো না, যেটা আবার হয়েও যায় আমাদের দেশে। ইউপিএস ইউজ না করলে কারেন্ট চলে গেলে তো এটা হয়ে যাচ্ছে, তাই না? এটা কিন্তু নট গুড ফর দ্য মেশিন। এবং কারেন্ট আসলে সাডেন যে পাওয়ার অন করলে তো সে পুরো এই যে প্রসেস ধরে আসতে আসছে, কিন্তু হঠাৎ করে পাওয়ারটা আসলে সেই ভোল্টেজটা হাই না লো সেটা যদি স্ট্যাবিলাইজ না করি, তাহলে হাই ভোল্টেজ আসলে মেশিনটা অনেক সময় মাদারবোর্ডে তো ছোট ছোট চিপস আছে, তো বার্ন হয়ে যেতে পারে। এবং ছোট একটা মনে করেন যে কয়েকশো ছোট ছোট ট্রানজিস্টর আছে, একটা ট্রানজিস্টর নষ্ট হয়ে গেলে আপনারা একটা ফাংশন কাজ করবে না, একটা কাজ করবে না। অনেক সময় ছোট একটা আইসি নষ্ট হয়ে গেলে পুরো মাদারবোর্ডই কাজ করে না। এখন মাদারবোর্ডের ওই ছোট আইসি একমাত্র কোম্পানি ঠিক করতে পারে, তাহলে এই কোম্পানির কাছে নিতে হয় রিপেয়ার করার জন্য, মানে একটা ঝামেলা। কোম্পানি এখন তো রিপেয়ার করে দিবে, তো তার আরো শিডিউল আছে কাজে, আপনার আগে আরো 100 জন আছে, তাদেরটা করে তো আপনারটা করবে, তো মানে সব দিক থেকে একটা হ্যাসেলের মধ্যে পড়া লাগে। তাহলে আমরা মোটামুটি যে জিনিসটা বুঝলাম এখনকার কথা থেকে, সেটা হচ্ছে যে কম্পিউটার চালু হতে যে সময়টুকু লাগে সেটার জন্য কিছু প্রসেসকে সে ফলো করে আসতে হয়, এই জন্য তার দেরি হয়। আচ্ছা, এবার আসলে যে কম্পিউটারে আমরা যা কিছু করি, যা কিছু যে কোনো কাজ, মনে করেন আপনি আপনার বন্ধুকে একটা মেইল করলেন, আপনি একটা মুভি চালু করলেন, অথবা আপনি হচ্ছে কোন প্রোগ্রামিং এর কাজ করছেন, অথবা যে কোনো কিছু করেন, ফটো এডিটিং করছেন, যে কোনো কিছু করেন, আপনি তো একটা ফাইল নিয়ে কাজ করেন, ফাইলের একটা সাইজ থাকে। কিন্তু কম্পিউটার কি বুঝে? কম্পিউটার শুধু দুইটা জিনিস চেনে, পাওয়ার নাই, পাওয়ার আছে, 0 পাওয়ার নাই, 1 পাওয়ার আছে, এছাড়া দুনিয়ার কিচ্ছু বুঝে না। তাহলে আপনি ইমেজ দিয়ে কাজ করবেন, একটু আগে বলছিলাম ইমেজ কি? ইমেজ হচ্ছে অনেকগুলি কালার ডটের কম্বিনেশন, তাই না? প্রত্যেকটা কালারের একটা করে ভ্যালু আছে, কোনো কালার কিন্তু এতিম না, প্রত্যেক কালারের একটা করে ভ্যালু আছে। ওই ভ্যালুটাই বাইনারিতে কনভার্ট করে। আপনাদেরকে যে কালার ওই দেখাবো, কোড দেখাবো, যে আপনি বললাম যে কেন 16 মিলিয়ন কালারটা কিভাবে আসলো। মিনিমাম যে কোয়ালিটির কাজগুলো আমরা করি ভিজিএ কার্ড দিয়ে,
মিনিমাম 16 মিলিয়ন কালার, ম্যাক্সিমামে গেলে অনেক বেশি কালার আছে। তো 16 মিলিয়ন ডিফারেন্ট কালার শেড কিভাবে আসলো সেটা যে বুঝলেন। আর এর 256 গুণ জি এর 256 গ্রিন আর ব্লুর 256 কে যদি কম্বিনেশন করি আমরা, পারমুটেশন কম্বিনেশন এইগুলি তো পড়েছেন, তো এইটা যদি কম্বিনেশন করি তাহলে আমাদের এই 16 মিলিয়নের উপরে কালার আসে, আলাদা আলাদা কালার শেড। এই প্রত্যেকটা কালারের একটা কালার ভ্যালু আছে। তার মানে একটা পিকচারকে যখন আপনি কম্পিউটারে সেভ করবেন, ও তো কালার ডট আকারে সেভ করে রাখবে না যে 5% লাল একটা ফোঁটা এই পজিশনে। পজিশনটা আছে, প্রত্যেকটা পজিশনটা আছে, তো পজিশনটা ঠিকই সে রাখবে, কিন্তু ওই কালার ভ্যালুটাকে সে বাইনারিতে কনভার্ট করে নেবে এন্ড দেন স্টোর দ্য বাইনারি ভ্যালু। অথবা আপনি একটা প্যারাগ্রাফ টাইপ করেছেন, করে ওটাকে সেভ করে রাখবেন, সবচেয়ে সহজ একটা কাজ। যে দুইটা লাইন, একটা লাইন টাইপ করছেন, করে ওটাকে সেভ করে রাখছেন একটা ফাইল নাম দিয়ে। তো ওইটার মধ্যে আপনি যে মনে করেন যে লিখছেন বড় হাতের এ ছোট হাতের বি লিখেছেন, তার প্রত্যেকটার জন্য একটা বাইনারি ভ্যালু আছে, প্রত্যেকটা বাইনারি ভ্যালুটাকে সে স্টোর করে রাখবে। এবার আপনি যখন দেখতে চাইবেন, সেই স্টোর করছে তার স্টোরেজ এটা, আপনি যখন দেখতে চাইবেন তখন আপনি কি করবেন, যে কোনো একটা টেক্সট ভিউয়ারের মাধ্যমে, আপনি নোটপ্যাড হতে পারে, ওয়ার্ডপ্যাড হতে পারে, অথবা মাইক্রোসফট এক্সেল, অথবা এক্সেল বলছি ওয়ার্ড, অথবা ডব্লিউপিএস অফিস, যে কোনো একটা কিছু দিয়ে ওপেন করবেন। তো সেইটার কাজ হচ্ছে ওই বাইনারিটাকে আবার এই টেক্সটের ফরম্যাটে কনভার্ট করা। আপনি পিকচার দেখবেন, পিকচার তো আপনি যে কোনো কিছু, এক্সেল দিয়ে তো আপনি পিকচার ওপেন করবেন না, আপনি পিকচার ওপেন করবেন কি, যে কোনো একটা পিকচার ভিউয়ার দিয়ে। পিকচার ভিউয়ার হাজার সফটওয়্যার আছে, তার যে কোনো একটা দিয়ে সেই পিকচার ভিউয়ারটা কি করে, ওই বাইনারি স্টোরড বাইনারি কোডগুলিকে আপনার পিকচার ফরম্যাটে নিয়ে আসে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা কাজের জন্য যে অ্যাসাইন সফটওয়্যার আছে, এইটা উইন্ডোজ কি করছে, উইন্ডোজ বলে না, যে কোনো অপারেটিং সিস্টেমে কি করে, যে এই টাইপের ফাইলের টাইপ কি করে বুঝি আমরা, কি টাইপের ফাইল, এটা এক্সটেনশন দেখে মনে করেন abc.doc doc বা docx docx বা যেটাই হোক, অথবা .txt .jpg, ওই যে ডটের পরে যে অংশটুকু, ওইটা দেখে আমরা বুঝি এটা কি টাইপের ফাইল। abc একটা ফাইল, docx মানে আপনি বলে দিলেন এটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল। আপনি যদি abc.jpg থাকে, আপনি খুব ইজিলি বলে দিবেন এটা একটা পিকচার ফাইল। এটা একটা ছিল টেক্সট ফাইল, এটা একটা পিকচার ফাইল, ফাইল নাম তো abc। এরকম ভাবে আপনি এক্সটেনশনটা দেখে বুঝেন যে এটা কি টাইপের ফাইল। এরকম হাজারো এক্সটেনশন আছে যেগুলি আপনারা নামও শুনেন, কিন্তু অপারেটিং সিস্টেমগুলি যখন তৈরি করা হয় তখন অপারেটিং সিস্টেমকে এই লিস্টটা দিয়ে দেওয়া হয় যে এই এক্সটেনশন মানে এই ফাইল, তুমি জেনে রেখো। ঠিক আছে, তাহলে অপারেটিং সিস্টেম যখন একটা ফাইল পাচ্ছে abc.docx, সে তখন ওই যে সে তার তো জেনে রাখছে যে এটা হচ্ছে ডকুমেন্ট ফাইল, তাহলে সে তখন বুঝবে যে আমার কম্পিউটারে, যে কম্পিউটারে সে ওপেন হতে হচ্ছে, সেই কম্পিউটারে ডকুমেন্ট ওপেন করার জন্য কি সফটওয়্যার আছে, ডব্লিউপিএস অফিস আছে না মাইক্রোসফট অফিস আছে, যেটা পাবে সেটা দিয়ে ওপেন হবে। এখন মনে করেন দুইটাই আছে আপনার কাছে, তাহলে কোনটা দিয়ে ওপেন হবে? তাহলে আপনাকে ফার্স্ট টাইম আপনার কাছে জানতে চাইবে যে আমি একটা docx ফাইল পেয়েছি যেটা আপনি ওপেন করতে চাচ্ছ, সেইটাকে আপনার কাছে এই প্রোগ্রাম আছে, কোনটা দিয়ে ওপেন করতে চান। আপনাদের মোবাইলে ওপেন করলে তো দেখেন যে এরকম আসে না অনেকগুলি, পরে কি আছে অলওয়েজ আসে আর দিস টাইম আসে, তাই না? তাহলে আপনি যদি অলওয়েজ দেন, আপনাকে নেক্সট আর ওই টাইপের ফাইল, মানে ওই টাইপের ফাইল বলতে এক্সটেনশন, আপনাকে আর জানতে চাইবে না যে এইটা ওপেন করার জন্য তুমি এই সফটওয়্যার ইউজ করো। আর যদি দিস টাইম দেন, তাহলে এই সময় ওইটা দিয়ে ওপেন হবে, নেক্সট টাইম আবার আস্ক করবে। তো এই যে কোন এক্সটেনশনের কি কাজ বা কোন এক্সটেনশন কি টাইপের ফাইল, এইটা অপারেটিং সিস্টেমকে জানিয়ে দেওয়া হয়। এবার আপনি যখন ফাইল ওপেন করেন তখন সে ওই অ্যাসোসিয়েটেড প্রোগ্রাম দিয়ে ওপেন করে দেয়। আর যদি মাল্টিপল অ্যাসোসিয়েটেড প্রোগ্রাম থাকে তাহলে কি করছে, আপনার কাছে আস্ক করে কনফার্ম হয়ে নিচ্ছে, এবং যখন আপনি অলওয়েজ দিয়ে দিচ্ছেন, কম্পিউটারের ক্ষেত্রে ওরকম সেম ভাবে আসে, যখন অলওয়েজ দিয়ে দিচ্ছেন আপনাকে নেক্সটে আর জিজ্ঞাসা করবে না, অলওয়েজ ওইটা দিয়েই ওপেন করবে। তাহলে আমরা একটু বাইনারি কনসেপ্ট নিয়ে কথা বলে আজকের মতো শেষ করব। কম্পিউটারে যেহেতু 0 আর 1 ছাড়া বোঝে না, তো দিস ইজ কল্ড দ্য বাইনারি নাম্বার সিস্টেম। টোটাল আমরা 4 রকম নাম্বার সিস্টেম নিয়ে কাজ করব। একজন একটু নোট করছে, বাকি কেউ কি লিখছেন কিছু? আচ্ছা, টুকটাক একটু লিখেন মাঝে মাঝে।
প্রয়োজনীয় অংশটুকু। আমরা টোটাল 4টা নাম্বার সিস্টেম নিয়ে কাজ করব। একটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম, যার ভিতরে 0 আর 1 দুইটা ভ্যালু ছাড়া দুনিয়ার কিচ্ছু নাই। সেকেন্ড আরেকটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত ডেসিমাল নাম্বার সিস্টেম, যেটা আমরা ইউজ করি কাগজ কলম ইউজ করতে। 0 থেকে 9 পর্যন্ত মোট কয়টা? 10টা সংখ্যা। আরেকটা নাম্বার সিস্টেম আছে 0 থেকে 7 পর্যন্ত, দিস ইজ দ্য অক্টাল, মানে 8টা ভ্যালু। অক্টাল নাম্বার সিস্টেম হলো 9 এবং 8 নাই, ঠিক আছে? আর লাস্ট ওয়ান হেক্স বা হেক্সাডেসিমাল। হেক্স অথবা হেক্সাডেসিমাল 0 থেকে 9, a থেকে f, মোট 16টা। তাহলে a থেকে f ছোট হাতের বড় হাতের দুইটাই এলাও। হেক্সাডেসিমাল নাম্বারগুলি ম্যাক্সিমাম লাগে যখন আমরা মেমরি অ্যালোকেশন করি, মেমরির অ্যাড্রেসগুলিকে বলতে। মানে মেমরি কি, আপনার কাছে একটা মনে করেন যে 512 MB এর একটা RAM আছে, 512 MB এর একটা RAM আছে মনে করেন। 512 MB এর একটা RAM কি? 512 MB এর একটা RAM হচ্ছে এরকম একটা স্পেস যার ভিতরে অনেকগুলি ছোট ছোট ভাগ করা আছে, মানে এই প্রত্যেকটা স্পেসের একটা করে অ্যাড্রেস আছে। আপনি কিছু একটা সেভ করবেন, ও মেমরির এই যে এই পজিশনে সেভ করবে। তার মানে যে কোনো একটা ভ্যালু এই যে এইভাবে আসে, এটা হচ্ছে ডাটা, আর এইখানে হচ্ছে মেমরি অ্যাড্রেস, এটাকে বলে পয়েন্টার। পয়েন্টার তাহলে প্রত্যেকটা ডেটা মেমরির মধ্যে কোথায় সেভ হবে, এই যে প্রত্যেকটা পয়েন্টের একটা করে হেক্সাডেসিমাল ভ্যালু আছে। মনে করেন যে এই বনানী এলাকাটা, বনানী এলাকাটার মধ্যে আইইউএস এর অ্যাড্রেসটা কি? আইইউএস এর অ্যাড্রেসটা বলতে গেলে আপনাকে কিভাবে আসতে হয়? মনে করেন যে ফার্স্টে কোন সেক্টর, এখানে সেক্টর আছে না, সেকশন আছে না, এবিসিডি করে আছে না। তো আগে আপনাকে বলে দিল যে বনানীতে যাও আইইউএস এ। বনানী মনে করেন যে অনেকখানি বড় একটা জায়গা, তাহলে আপনাকে ফার্স্টে সেক্টর খুঁজতে হবে বা যে সেকশন যেটাই আছে এটা খুঁজতে হবে। খুঁজে আসলাম না যে আমরা ডি তে আছি, তারপরে ডি এর মধ্যে আপনাকে জানতে হবে যে কত নম্বর রোডে, এটা কামাল আতাতুর্ক এভিনিউ, এটা আপনাকে জানতে হবে নাকি 10 নম্বর রোডে না 12 নম্বর রোডে, তাহলে একটা রোড নাম্বার জানতে হবে। দেন আপনাকে প্লট নাম্বারটাও জানতে হবে। যে মনে করেন যে কামাল আতাতুর্ক এভিনিউ আসছে, কিন্তু রোডটা তো এত বড়, এই যে পুরাটা রোড মনে করেন, এই পুরা এলাকাটা বনানী, আপনার র্যাম বা আপনার মেমরি, তার মধ্যে আলাদা আলাদা অংশ, বড় বড় একটা অংশ এটাকে ভাগ করে দিছি, ওইটা সেক্টর। তার মধ্যে এই বড় একটা অংশের মধ্যে এই পুরো একটা রো, মানে পুরো রাস্তাটা, তার মধ্যে বলবেন এগুলি একটা প্লট। তাহলে এই প্লটটা হচ্ছে আমার। তাহলে আপনি তো র্যান্ডমলি সবটা খুঁজবেন না, আপনার যদি একটা স্পেসিফিক ঠিকানা থাকে তাহলে আপনি ঠিকানা অনুযায়ী যে ওইটাকে খুঁজে নেবেন। কম্পিউটারের মধ্যে যা কিছু স্টোর হয়, ওই যে দেখেন ডেটা পয়েন্টার সহ থাকে, তাহলে ওই ডেটাটা কোথায় স্টোর হচ্ছে সেটা থাকে। আদারওয়াইজ আপনার কম্পিউটারের মধ্যে 1 কোটি ফাইল আছে, আপনি একটা ফাইল সার্চ দিলেন, সাথে সাথে বের করে চলে আসলো। তাহলে এইটা কিভাবে আসছে? এটাকে ইন্ডেক্সিং পদ্ধতিতে রাখে। ইন্ডেক্সিং মানে সূচিপত্র করে রাখে, ঠিক আছে? সূচিপত্র করে রাখলে কি হয়, আপনি ওইটা ওই চ্যাপ্টারের আছে, ওই পেজে আছে, আপনি খুব সহজে খুঁজে পাচ্ছেন। সার্চ করার সুবিধা, আপনি ইন্ডেক্সের কয়েকটা পেজ থাকলে পেয়ে যাবেন যে ওই জিনিসটা কোথায় আছে, পুরো জায়গাটা খোঁজাচ্ছে। আচ্ছা, মেমোরির প্রকারভেদ তো এরকম কয়েক রকম হয়। একটা হচ্ছে পার্মানেন্ট স্টোরেজ, আর একটা হচ্ছে টেম্পোরারি স্টোরেজ। হেক্সা 0 to 15 না 16 হয় না? 0 to 9 10টা, এ থেকে 6 16টা। 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে 10টা, ABCD এর 6টা। আচ্ছা, আমরা নেক্সট দিন এই নাম্বার সিস্টেমগুলি নিজেদের মধ্যে কনভার্ট করা শিখব, ঠিক আছে? কিভাবে বাইনারি থেকে ডেসিমাল করে, মানে মোট কয়টা কনভার্সন হয় বলেন তো? তাহলে কয়টা কনভার্সন শেখা লাগবে? প্রত্যেকের সাথে প্রত্যেকের কনভার্সন। এত না। আপনার পারমুটেশন কি? পারমুটেশন আর কম্বিনেশন 8টা সহজ করে দেয়। 1, ঠিক আছে?
2 এটা কি 3 এটা এবার ডেসিমেল সবগুলোর সাথে যাবে দেখেন যে বাইনারির সাথে ডেসিমাল করা যায় ডেসিমাল থেকে বাইনারি করা কিন্তু তা না ডিফারেন্ট কিন্তু তাহলে বাইনারি থেকে আপনার শেখা লাগছে 3 ধরনের আসছে কয়টা হলো তিনটা পদ্ধতি হলো বাইনারি থেকে 3 রকম করলেন সেম ভাবে ডেসিমাল থেকে 29টায় যাবে আরো 3টা হলো অক্টাল থেকে 3টায় যাবে আরো 3টা হলো হেক্সা থেকে আরো 3টায় যাবে 3টা হলো টোটাল 12 রকম আমাদের কি করতে হবে বাট এটার জন্য জাস্ট 3টা রুল শেখাবো 3টা রুল শিখলে আপনারা এই 12টা কনভার্সন করতে পারবেন ঠিক আছে আজকে এই পর্যন্তই থাক আমরা বাকি হচ্ছে নেক্সট দিনে এই বাইনারি কনভার্সন শিখব নেক্সট দিন ক্লাস হচ্ছে শনিবার তাই না